প্রিয় দর্শক, স্বাগত সবাইকে আমাদের প্রতি রাতে নিয়মিত টক সেই সময়। আমি জহিরুল আলম আজ আপনাদের সঙ্গে আছি। প্রিয় দর্শক, শপথ নেওয়ার সিদ্ধান্ত থেকে সরে এসেছেন গণফোরামের থেকে নির্বাচিত মোকাব্বির খান। তবে শপথ নেওয়ার ব্যাপারে যে সিদ্ধান্ত নিয়েছেন সে ব্যাপারে অনড় আছেন সুলতান মাহমুদ মনসুর। আগামীকাল তার শপথ নেওয়ার কথা। সংসদে লিখিত প্রশ্নোত্তরে আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে রাজনীতিতে তারা প্রতিহিংসায় বিশ্বাস করেন না, তারা বিশ্বাস করেন ঐক্য এবং ভ্রাতৃত্বে। এই জন্য বিভিন্ন সময় প্রধানমন্ত্রী বলেছেন যে জাতীয় ঐক্যের ডাক দেওয়া হয়েছে। এ বিষয়ে আজকে আলাপ করব। কুমিল্লায় নাশকতার মামলায় 6 মাসের জামিন পেয়েছেন বেগম খালেদা জিয়া। এদিকে তার মুক্তি এবং সুচিকিৎসার দাবিতে মানববন্ধন করেছে বিএনপি। আজ কিছুক্ষণ পরেই 7ই মার্চে আমরা পদার্পণ করতে চলেছি। এই দিনটি বাংলাদেশের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল দিন। ঐতিহাসিক 7ই মার্চে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৎকালীন রেসকোর্স ময়দানে যুগান্তকারী ভাষণে স্বাধীনতা যুদ্ধের চূড়ান্ত প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছিলেন। সেটিই ছিল স্বাধীনতার আনুষ্ঠানিক ঘোষণা। তিনি বলেছিলেন, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। আলাপের মধ্যে অন্যান্য প্রসঙ্গ যেগুলো আসবে, যেমন সামনে উপজেলা নির্বাচন 10ই মার্চ থেকে 31শে মার্চ পর্যন্ত 4 দফায়, এরপরে জুনে আরেক দফা নির্বাচন হবে। নির্বাচনকে প্রভাবমুক্ত রাখতে ডিসিএসপিদের বিশেষ নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন। এ বিষয়টিও সময় পেলে আলাপ করব। বিমানবন্দরের নিরাপত্তা আবারও আলোচনায় এসেছে। এবার দেখা গেল যে নিরাপদ সড়ক আন্দোলনের কর্মী এবং অভিনেতা ইলিয়াস কাঞ্চন, তিনি পিস্তল এবং গুলি নিয়ে ঢুকেছেন, কিন্তু স্ক্যানিং মেশিনে সেটি প্রথমে ধরা পড়েনি। এই অবস্থায় তিনি যদি না জানাতেন তার সঙ্গে পিস্তল আছে, গুলি আছে, সেটা হয়তো কেউ জানতেও পারতেন না। যাই হোক, জানা গেছে এবং একজনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এই বিষয়গুলো নিয়ে আজকে আলাপ করব। শুরুতে পরিচিত হব তিনজন অতিথির সঙ্গে। আজ আমাদের সঙ্গে রয়েছেন প্রফেসর সৈয়দ আনোয়ার হোসেন, বঙ্গবন্ধু অধ্যাপক, বিইউপি, স্বাগত আপনাকে স্যার। রয়েছেন ডক্টর জাফরুল্লাহ চৌধুরী, ট্রাস্টি, গণস্বাস্থ্য কেন্দ্র, স্বাগত আপনাকে। রয়েছেন এম মঞ্জুরুল ইসলাম, প্রধান সম্পাদক, ডিবিসি নিউজ, স্বাগত আপনাকে। আমরা আলোচনায় যাব, তার আগে দিনের শিরোনামগুলো একটু বলতে চাই। বহুমুখীকরণের মাধ্যমে সোনালী আঁশকে বাঁচিয়ে রাখতে হবে প্রধানমন্ত্রী, বেসরকারি খাতকে এগিয়ে নেওয়ার আহ্বান। খালেদা জিয়ার চিকিৎসা ও মুক্তির দাবি বিএনপির, কর্মসূচি হুঁশিয়ারি, কুমিল্লার মামলায় 6 মাসে জামিন। নিরপরাধ জেনেও জাহালমের জামিনের ব্যবস্থা না করার দায় দুদককে নিতে হবে, মন্তব্য হাইকোর্টে। ডাকসু নির্বাচনকে ঘিরে প্রার্থীদের প্রচারে মুখর ক্যাম্পাস, হলগুলোতে সহাবস্থান নিয়ে শঙ্কা। শপথ নিচ্ছেন না গণফোরামের মোকাব্বির হোসেন, অনড় সুলতান মাহমুদ মনসুর। পাকিস্তানে সশস্ত্র গোষ্ঠীর 44 সদস্য আটক, স্যাটেলাইট ছবিতে অক্ষত বালাকোটের জৈশে প্রশিক্ষণ ক্যাম্প। শিরোনামগুলো শুনলাম, আমরা কোথা থেকে শুরু করতে চাই? স্যার, আমরা 7ই মার্চে পদার্পণ করব। 7ই মার্চ নিয়ে একটু আলোচনা করতে চাই, যদিও আমাদের সমসাময়িক অন্যান্য বিষয়গুলো আলোচনা আসবে। শুরুতেই সেই বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ এবং একটি জাতিকে যেভাবে তিনি প্রেরণা জুগিয়েছিলেন, যেভাবে সাহস দিয়েছিলেন এবং মুক্তি সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার যে সূচনা হয়েছিল সেই ভাষণের মধ্য দিয়ে একটু স্মৃতিচারণ ছোট করে। ভাষণটি নিজে উপস্থিত থেকে শুনেছিলাম বলে নিজেকে খুব সৌভাগ্যবান মনে করি। ভাষণটি বৈশ্বিক প্রেক্ষাপটে বিবেচ্য, একই সঙ্গে বিবেচ্য বৈশ্বিক প্রেক্ষাপটে। কারণ 2013-তে অধ্যাপক জ্যাকব ফিল্ড 41টি ভাষণের সংকলন সম্পাদনা করে প্রকাশ করেছিলেন। তার মধ্যে অন্যতম ভাষণ বঙ্গবন্ধুর। আবার 2017-তে ইউনেস্কো বিশ্ব বৌদ্ধিক ঐতিহ্যের অংশ করে নিল এই ভাষণটি। সুতরাং এটা তো বৈশ্বিক ঐতিহ্য। এই ভাষণ বাঙালি জাতির ভাবমূর্তিতে অনেক কিছু সংযোজন করেছে। এটি বঙ্গবন্ধুর জীবনের সংক্ষিপ্ততম এবং শ্রেষ্ঠতম ভাষণ। বাঙালির ইতিহাসে আমি যদি শশাঙ্ক থেকে শুরু করি, সে 594 খ্রিস্টাব্দ থেকে 1971 পর্যন্ত এই দীর্ঘ ইতিহাসের পথ পরিক্রমায় এটি ছিল সর্বশ্রেষ্ঠ ঘটনা বাঙালির জীবনে। এটি একটি উজ্জীবক ভাষণ। বাঙালি ক্রান্তিকালে ছিল, সিদ্ধান্তহীনতাই ছিল,
বাঙালির সিদ্ধান্ত গ্রহণের পথ নির্দেশ করা হয়েছিল এই ভাষণে। 18 মিনিট 31 সেকেন্ড আমার ঘড়ি অনুযায়ী, কিন্তু বাংলাদেশ বেতারের সংরক্ষণাগারে যে টেপ আছে সেটাতে দেখছি 20 মিনিট। ধরা হোক 18:30 থেকে 20 মিনিট, 1108 শব্দের ভাষণ। ভাষণের দুটো অংশ। একটি অংশ পাকিস্তানি শাসক গোষ্ঠীর জন্য 4টি শর্ত উল্লেখ করা ছিল: সামরিক শাসন প্রত্যাহার, সামরিক বাহিনী ব্যারাকে ফিরিয়ে নেওয়া, হত্যাকাণ্ডের বিচার বিভাগীয় তদন্ত এবং নির্বাচিত জনপ্রতিনিধির হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়া। কিন্তু বঙ্গবন্ধু এটা করেছেন এই জন্য আমার মনে হয় অত্যন্ত সুচিন্তিতভাবে এটা করেছেন। তিনি নির্বাচিত গরিষ্ঠ দলের নেতা, তাকে গণতন্ত্র রাজনীতির পথেই থাকতে হয়, কিন্তু তিনি মানতেন বা জানতেন, অনুভব করতেন যে পাকিস্তানরা এটা মানবে না। কাজে ভাষণের দ্বিতীয় অংশ, যেটা নিয়ে আমরা বেশি উচ্চকিত আর কি। তো দ্বিতীয় অংশ পরে বলি। আসছি আপনার কাছে ডক্টর জাফরুল্লাহ, গোটা জাতি উদ্বেলিত হয়েছিল সে ভাষণে, আজকে এত বছর পরে সন্দেহ নেই, এইটাই হলো আমার মনে হয়। আমি তখন দেশে নেই, বিদেশে বসে এটা ওই করেছি। এটাই ছিল শেখ মুজিব যে একটা স্টেটসম্যান, বিরাট রাজনীতিবিদ, এই ভাষণটা তার প্রমাণ। এটা অপূর্ব শব্দ চয়নটা এরকম। একদিকে অত্যন্ত নীতিকথা, যেটা বললেন সামরিক ফিরে যাও ইত্যাদি দাও, শেষের দিকে যেটা নিয়ে থাকলো যে জয় বাংলা, আবার একসময় পাকিস্তান জিন্দাবাদও বললেন, আবার জয় বাংলা বললেন। এটাকে তাদেরকে সাবধান করে দেওয়া হলো। আজকে তাদেরকে এটা মনে রাখতে হবে, 1 মার্চে সংসদ অধিবেশনটা করেছিল। এই 7 মার্চের সাথে আরেকটা কথা মনে রাখার দরকার আছে, এই ভাষণ তৈরিতে অনেকে জড়িত ছিল। এই ভাষণে সিরাজুল আলম খানের একটা অবদান আছে। আমাদের যখন ইতিহাস লিখি, ওনারা ইতিহাসবিদ, আশেপাশের শেখ মুজিবই নায়ক, তার স্লোগান দিয়ে, আমি তো বলি আমার জুতার সব দামি জুতাটা বিলাতের জয় বাংলার, বঙ্গবন্ধুর মুক্তি চাই। আজকে সেখানে বাকিদের কথা বললে শেখ মুজিব, বঙ্গবন্ধু ছোট হবেন না। উনি যে সবাইকে নিয়ে কাজ করতেন, রাত্রে 12টা একটা কয়েকদিন যাবতীয় করেছেন, সেই আমি চাই যে ওনারা ইতিহাসবিদরা পুরা ইতিহাসটা তৈরি করবেন। জনাব মঞ্জুর ইসলাম, স্বাধীনতাকামী মানুষের কাছে এক অমিত বাণী, 7ই মার্চের। ধন্যবাদ আপনাকে এইরকম একটি দিনে এই বিষয় নিয়ে আলোচনা করবার জন্য। আমার সৌভাগ্য হয়নি আনোয়ার স্যারের মতো মাঠে গিয়ে দেখবার। আমরা যারা মুক্তিযুদ্ধের সময় জন্ম হলো তখন শিশুই বলা চলে, তারপরের প্রজন্ম কিন্তু যখনই আমরা 7ই মার্চের ভাষণ শুনি, আমাদের প্রত্যেকের কাছে মনে হয় যে এই ভাষণটি আজকেই দেওয়া, এই মুহূর্তেই দেওয়া। এই মুহূর্তেই আমরা এক ধরনের স্পন্দন অনুভব করি। এটা আমার প্রাথমিক প্রতিক্রিয়া। এর আগে আমি একটু বিনীতভাবে একটি তথ্য সংযুক্ত করতে চাই, আমি বিরোধ বলবো না, যেটা শ্রদ্ধেয় জাফরুল্লাহ ভাই বললেন যে এই বক্তৃতাটা অনেকে লিখার ব্যাপারে সহযোগিতা করেছিলেন। আমি এই বিষয়টি নিয়ে আজকের প্রধানমন্ত্রীর একটি সাক্ষাৎকার গ্রহণ করেছিলাম। উনি বলছিলেন সেই সময়, যেহেতু ওনারা কাছে ছিলেন, যে এই ভাষণটি কিন্তু অলিখিত ভাষণ, আমরা জানি এই ভাষণে কোনো স্ক্রিপ্ট ছিল না। এই ভাষণটা পুরোটাই তার হৃদয় থেকে উচ্চারিত, স্বপ্রণোদিত। এবং এই ভাষণ দিতে আসবার আগে অনেকে অনেক কথা তাকে বলছিলেন। তখনকার তার ঘনিষ্ঠ লোকজন, তোফায়েল আহমেদ থেকে শুরু করে সিরাজুল আলম খান, যাদের কথাই বলেন, তখন বেগম মুজিব বলছিলেন যে তুমি কারো কথা শুনো না, তোমার মন থেকে যা আসে তাই বলো। কারণ তখন অনেকগুলো প্রত্যাশা ছিল ইতিহাস থেকে আমরা যতটুকু জানি। একটি হচ্ছে বঙ্গবন্ধু সরাসরি স্বাধীনতার ঘোষণা দিবেন কিনা, বঙ্গবন্ধু সরাসরি যুদ্ধের ঘোষণা দিবেন কিনা, বঙ্গবন্ধু আবার তাদের সাথে মিলে যাওয়ার ঘোষণা দেবেন কিনা, মানে অর্থাৎ এপার না ওপার একটা চূড়ান্ত সিদ্ধান্ত কি হিসাবে দেবেন। ফলে এখন আমরা যখন বিশ্লেষণ করি, যারা ইতিহাস এবং বোদ্ধা, তখনকার যারা ইতিহাসের সাক্ষী, তারাও কিন্তু প্রতিদিন নতুন নতুন করে এই বক্তৃতার বিশ্লেষণ করছেন। আমি খালি একজন আজকের নাগরিক এবং সাংবাদিক হিসেবে বলবো, আমরা যারা, আমি ইসলাম ধর্মের একজন সমর্থক, আমরা সূরার আগে শানে নুজুল বলে একটা জিনিস পড়ি। অর্থাৎ প্রত্যেকটা সূরা নাজিলের আগে একটা ঘটনা থাকে, কি ঘটনার প্রেক্ষিতে হয়। আমার কাছে এই 19 মিনিটের 18 বা 20 মিনিট যেটা স্যার বললেন, এই 19 মিনিটের ভাষণে বাংলাদেশের স্বাধীনতার শানে নুজুল বনে দিয়েছেন বঙ্গবন্ধু।
আপনি ওখানে কিন্তু এই 19 মিনিটের মধ্যে পুরো 23 বছরের ইতিহাস বলেছেন, বাঙালিরা কোথা থেকে শুরু করে কোথায় আজকে এসে দাঁড়িয়েছে এবং কোথায় যেতে হবে। এই যে শেষ কথা, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবং পুরো বক্তৃতাটি আমি মনে করি যতদিন বাংলাদেশ এবং বাঙালিরা থাকবে, আমাদের প্রজন্মের পরে প্রজন্মান্তরে তরুণরা এই ভাষণ শুনে শুনে উজ্জীবিত হবে, নতুন করে দেশপ্রেমে উদ্বুদ্ধ হবে, যেটা আমরা গ্যাটিসবার্গ অ্যাড্রেসের ব্যাপারে আমরা জানি, মার্কিন যুক্তরাষ্ট্রে বারবার শুনে তারা উজ্জীবিত হয়, আমরা মার্টিন লুথার কিংয়ের বক্তৃতার ব্যাপারে আমরা শুনি। আমি মনে করি সেই কারণে আমরা আজকে বঙ্গবন্ধুকে কেবল শ্রদ্ধা জানাবো, এর পাশাপাশি এই ভাষণকে যারা নতুন করে ফিরিয়ে এনেছে আমাদের সমাজে, আমরা জানি বাংলাদেশের 48 বছরের ইতিহাসে 21 বছরের বেশি সময় কিন্তু এই ভাষণ নিষিদ্ধ ছিল। সেই জায়গায় আমি কৃতজ্ঞতা জানাই আজকের প্রধানমন্ত্রীর প্রতিও, তার নেতৃত্বে আওয়ামী লীগ এবং মুক্তিযোদ্ধা যারা নেতৃত্ব দিয়েছেন, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষগুলো কিন্তু এই ভাষণকে ফিরিয়ে এনেছেন বলে বাংলাদেশ আবার অগ্রগতির পথে হাঁটতে শুরু করেছে, যেই অগ্রগতির দিক নির্দেশনা দিয়েছিলেন জাতির জনক। জি স্যার, জাতির জনকের সেই 7ই মার্চের ভাষণে গোটা জাতি ঐক্যবদ্ধভাবে একটা মুক্তি সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছে। কিন্তু যখন একটা ঐক্যবদ্ধ জাতি আজকে এই 48 বছর বা আমরা যখন স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর পথে যাচ্ছি, গোটা জাতি এতটা বিভক্ত হয়ে গেছে, এটা অবশ্য এত স্বল্প পরিসরে বলা সম্ভব নয়, কিন্তু মাত্র 50 বছরের মধ্যে এতটা বিভক্তি এই সমাজের মধ্যে, এই রাজনীতিতে বা এই জনজীবনে কেন তৈরি হচ্ছে? আপনার প্রশ্নের উত্তরে যাবার আগে, যেহেতু প্রাসঙ্গিক বলে 2-4টি তথ্য ভাষণের আগে যা হয়েছিল আমি সম্মানিত দর্শকদের জানাতে চাই। বঙ্গবন্ধু শরীরে তখন 103 ডিগ্রি জ্বর উত্তেজনায়, তাই 103 ডিগ্রি জ্বর উত্তেজনায়। কারণ বঙ্গবন্ধুকে নিয়ে গবেষণা করছি তো এখন আমার কাছে অনেক তথ্য আসছে। আর তিনি তার গাড়ি চালিয়েছিলেন তার আজীবনের অবৈতনিক উপদেষ্টা হাজী মোরশেদ, এবং হাজী মোরশেদ যখন তাকে মঞ্চে তুলে দেন, তাকে জিজ্ঞেস করেছিলেন বঙ্গবন্ধুকে যে আপনি কি বলবেন, আপনার কাছে তো কোনো কাগজ নাই। বঙ্গবন্ধু বললেন, আল্লাহ আমাকে দিয়ে যা বলায় আমি তাই বলবো। আচ্ছা, তারপর লক্ষ্য করুন, তিনি বলেছেন রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, বাংলার মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশা আল্লাহ। সূরা কাহফে আল্লাহ বলছেন কোনো মানুষ, শুধু মুসলমান না, মানুষ যখন অঙ্গীকারমূলক কিছু কথা বলবে তখন তারা যেন অবশ্যই ইনশা আল্লাহ বলে। বঙ্গবন্ধু বলেছিলেন বাংলাদেশ মুক্ত হয়েছে, স্বাধীন হয়েছিল। আর যে বাক্যটি আমরা সবাই এখন উদ্ধৃত করছি, কেন্দ্রীয় বাক্য, পৃথিবীর যত বিশেষ ধরনের ভাষণ আছে গুরুত্বপূর্ণ, প্রত্যেকটি ভাষণে একটি করে কেন্দ্রীয় বাক্য আছে। বঙ্গবন্ধুর ভাষণে এটি, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। এবং আমি নিজে কানে শুনেছি যখন বলছেন এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এই বাক্যটি শোনার পরে তো আমার মনে আর কিছু মনে হয়নি, যে যা শুনতে এসেছিলাম সেটা শুনেছি। তো তিনি মুক্তির কথা বলেছেন 3 বার, স্বাধীনতার কথা 1 বার। এই মুক্তিকে আমরা পেয়েছি বাংলাদেশে 48 বছর পর। এখন আপনার প্রশ্নের উত্তরে আসি। বঙ্গবন্ধু জাতির সম্পদ, দেশের নেতৃত্ব দিয়েছিলেন, জাতিকে সংকটাপন্ন পরিস্থিতি থেকে উদ্ধার করেছিলেন। তিনি যদি সামান্যতম ভুল করতেন, আবেগের বশবর্তী হয়ে স্বাধীনতার কথা বলতেন, তারপর তো খুব চাপ ছিল। 4 খলিফা নামে যে ছাত্র নেতার কথা জানি, তারা যখন 6 তারিখে বিকেলবেলা তাকে বলছেন যে আপনাকে স্বাধীনতার ঘোষণা করতেই হবে, বঙ্গবন্ধু রেগে গিয়ে বলেছেন তোরা বেশি চাপাচাপি করবে না, শেখ মুজিব জানে কখন কি বলতে হবে, কখন কি করতে হবে, তাই করেছেন তিনি। আমি যেটা বলি, মেঠো বাংলায় যাকে বলা হয় যে সাপও মারলেন কিন্তু লাঠি ভাঙলেন না। পাকিস্তানিরা তাকে ধরতে পারলো না, কারণ বিচ্ছিন্নতাবাদী হিসেবে তার সেই বঙ্গবন্ধুর কাছে তথ্য ছিল যে তিনি স্বাধীনতার কথাটি উচ্চারণ করার সঙ্গে সঙ্গে সাবর জেট সক্রিয় হতো এবং হাইকোর্টের ছাদের উপরে বাজুকা কামান লাগানো ছিল, রক্ত গঙ্গা বয়ে যেত আর কি।
তো সেইটা তিনি করেননি, অর্থাৎ তিনি এমনভাবে কথা বললেন যাতে কেউ তাকে ধরতে না পারে। ইউনিল্যাটারাল ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স, এটা তিনি জানতেন, এটা একটা গর্হিত কাজ। তিনি আইনের ছাত্র ছিলেন, আন্তর্জাতিক আইনও পড়তেন, কিন্তু তিনি মুক্তির কথা বললেন। সে মুক্তি আমরা আজও পাইনি। কিন্তু দেশ জাতি এখন বিভক্ত রাজনৈতিক কারণে। তো সেই জায়গায় আমরা এই ভাষণটিকে কি একটা দিক নির্দেশনা হিসেবে নিতে পারি কিনা, তার জন্য প্রয়োজনীয় রাজনীতির দরকার আছে। আমি মনে করি যে রাজনীতি বঙ্গবন্ধু করতেন, সেই রাজনীতি ফিরিয়ে আনতেন। একটা জাতির জন্য একটা মহা ঐক্যের প্রতীক সেই ভাষণটি ছিল, 7ই মার্চের ভাষণটি, এবং মুক্তি সংগ্রামে সবাইকে উদ্বুদ্ধ করেছিল। আজকে যে প্রশ্নটা স্যারকে করলাম, যে এত বিভক্তি, এত হতাশা কেন সব আমাদের জাতীয় জীবন? এত বিভক্তি কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি না, একেবারে সরাসরি দুটি বিভক্তি। আমি যদি একেবারে সুনির্দিষ্টভাবে বলি, 48 বছরের বাংলাদেশ আমরা বলি, 48 বছরের বাংলাদেশে কিন্তু 22 বছরের বাংলাদেশ একরকম ইতিহাস আমরা শুনেছি, 26 বছরের বাংলাদেশে আরেক ইতিহাস শুনেছি। বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণকে যারা হৃদয়ঙ্গম করেছেন, সামনে বসে দেখেছেন, মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছেন, তারপর কিন্তু বঙ্গবন্ধু নির্মমভাবে নিহত হওয়ার পরে বাংলাদেশের ইতিহাস উল্টো দিকে ঘুরেছে। 26 বছর, আপনি কল্পনা করেন, অঙ্কটা দেখেন, 48 বছরের 26 বছর হচ্ছে উল্টো একটি ইতিহাস আমরা শুনেছি। ফলে সেই ইতিহাসের পক্ষে কিন্তু অনেক সমর্থক তৈরি হয়েছে। সেই সমর্থকটা একটি পক্ষ, আরেকটি পক্ষ হচ্ছে যারা মুক্তিযুদ্ধ করেছে, বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে 30 লক্ষ শহীদ প্রাণ দিয়েছে। সেই বাংলাদেশের পক্ষে 22 বছর আমরা সত্য ইতিহাস শুনেছি। এই যে একটা সত্যর বিপরীতে একটি বিকল্প ইতিহাস, এই দুটাকে মিশ্রিত করতে সময় লাগছে, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি। যখন দুটা সমান সমান হবে, 22 বছর 26 বছর সমান 26 বছর হবে, আমি মনে করি, অর্থাৎ 0 পয়েন্টে এসে দাঁড়াবে। তারপর আমরা আরও সামনের দিকে যেতে পারবো। এই জায়গায় আমি মনে করি আমাদের কতগুলো জায়গায় ঐক্যমত হতে হবে যে সমস্ত বিভাজনের নিরসনের জন্য। একটি হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধের মূল চেতনা কি, একটি হচ্ছে আমাদের স্বাধীনতার মূল চেতনা কি, আমাদের মুক্তিযুদ্ধের জয় বাংলা স্লোগান বা মুক্তিযুদ্ধের মূল স্লোগান কি, মুক্তিযুদ্ধ কি কারণে করা হয়েছিল। এই সমস্ত জায়গায় আমরা যতক্ষণ আমাদের জাতীয় স্লোগান, জাতীয় মূলনীতি, জাতীয় লক্ষ্য, এই ব্যাপারে আমরা ঐক্যবদ্ধ না হতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা এই ক্ষুদ্র ক্ষুদ্র বিভাজনগুলো নিয়েই আমরা আলোচনা করব। বাংলাদেশ যদিও আজকে মধ্যম আয়ের দেশে গেছে, কিন্তু সামগ্রিকভাবে বাংলাদেশ এগিয়ে যেতে ব্যাহত হবে। এই চেতনা থেকে আমরা বিচ্যুত কেন? তার কারণ হলো, আমরা বঙ্গবন্ধুকে, খণ্ডিত বঙ্গবন্ধুকে দেখছি। ওনার জীবনে হঠকারিতা ছিল না, আমি যেভাবে দেখি। উনি বিতর্ক সৃষ্টি করেছেন, ভিন্ন মতই করেছেন, ভিন্ন মতকে কথা বলতে দিচ্ছেন। আমরা অনেকে ওনার সাথে বিভিন্ন বিষয়ে, তখন আমার ছাত্র জীবন, ছাত্র রাজনীতিরই, কিন্তু এটা শুনেছেন এটা করা যাবে না, সেটা বলেন যে বুঝাবার চেষ্টা করেছেন। সেই যেমন ধরেন না, কিন্তু যেই প্রশ্নটা আপনি ওটা বিকল্প ইতিহাস, না, বিকল্প ইতিহাস কেন হচ্ছে সেটাতেই আমি আসছি, এটার জন্য বোঝানোর জন্য। আজকে উনার যে এটা ছিল, উনাকে বিভক্ত, আমরা খণ্ডিত শেখ মুজিবকে দেখতে চাচ্ছি। আসলে আমরাই যারা ওনার ভক্ত, যারা ওনাকে এই যে আমরা সবাই বলছি, আমাদের অজান্তেই ওনাকে আমরা খণ্ডিত চিত্র তুলে ধরছি। যেমন ধরেন, আজকে ওনার বড় গুণ কী ছিল, কথা শুনেছেন। হঠাৎ এসে ইউএস অ্যাম্বাসেডার, ওনারা দেশেও ভালো করে জানেন, সম্ভবত 3 মার্চ ইউএস অ্যাম্বাসেডার সকালবেলা এসে হাজির, এখানে দূত হয়ে, যেন ঘোষণাটা না দেন। বলতে 3 মার্চ জাস্ট পারলেন, এসে 2 ঘন্টাতে আলাপ করলেন যে জিনিসটাকে আপনি দেখেন, আপনার কথাটা মেনে নেওয়া হবে, আলোচনায় আসেন। তখন তো কথা হচ্ছে যে 1 তারিখ সংসদই। উনি যেই মার্কিন যাতে আমরা জানিয়ে দেন, তার কথাটা শুনে ওনার, এই যে বললাম, উনি সবার কথা শুনেছেন, কিন্তু তো ওনার হৃদয় দিয়ে, চিত্ত দিয়ে ওনার বক্তৃতাটা শেষ। এবার সংগ্রাম, মুক্তির সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম বলার সব কথা বলেছেন। সঙ্গে সঙ্গে তাদেরকে করছে, তোমরা যদি সঠিক পথে না থাকো, যেটা বলতে চাচ্ছি আজকের বাংলাদেশের চ্যালেঞ্জ, আজকের চাচ্ছি, উনার সহচরদের কথা না বললে উনার চিত্রটা পরিষ্কার হয় না। আজকে যদি আমরা তাজউদ্দিন সাহেবের কথা ওনার পাশে না রাখি, সৈয়দ নজরুল ইসলাম না রাখি, ওসমানী সাহেবকে না আনি, আমাদের উনার এই যে ফাঁসি হয়ে যেত, সেখানে একটা বিরাট ভূমিকা রেখেছেন আমাদের বিচারপতি আবু সাঈদ চৌধুরী। সুতরাং সেই জন্য আমরা কিন্তু এই জিনিস, আমি যেটা বলতে চাচ্ছি,
আমরা অজান্তেই করতে গিয়ে আমরা খণ্ডিত করে দিচ্ছি। আজকে যেখানে আজকে উনাকে তো বটে, উনি 1 বছর ছিলেন না 9 মাস, উনাকে বিভিন্ন পথে, উনাকে দেশের চরম একটা অবস্থা, অনাহার, দারিদ্র, এত লোকের মৃত্যু, কিছু নেই। তো বুঝতে হবে উনাকে, আমি যেভাবে, আমি উনার দল করি নেই কখনো, আমি কখনো ছাত্রলীগ করি নেই, আওয়ামী লীগ করি নেই, কিছু নাই, ওনার বিপক্ষে আমরা ছাত্র ইউনিয়ন করেছি। এই জন্যই আসছি যে আজকে যারা আছেন এই দায়িত্বটা প্রধানমন্ত্রী হাসিনাকেই নিতে হবে। আমি মনে করি যে আজকে উনার অর্জন হয়ে গেছে, যেমন কি এই জন্য আসছে উনার উদারতাটাই আনতে হবে। আমি শহীদুল আলমের কথা বলছি, শহীদুল আলমকে নিয়ে আর বাড়াবাড়ি করা উচিত না, তাকে নিয়ে যা হয়েছে সেটা জিনিসটাকে আজকে আনছে না। এমন শহীদুল আলমকে শাস্তি দিতে যে এসে উনার কিছু চাটুকারদের দ্বারা প্রভাবিত হয়ে উনি কী করলেন, অরুন্ধতী রায়ের মিটিংটাকে বারে বারে পুলিশ ও ইত্যাদি, বদনামটা তো প্রধানমন্ত্রী হয়। আমরা এই প্রসঙ্গে আলোচনা যদি করি আমি পরবর্তীতে করব। একটু যোগ করতে চাই, আমি একেবারে জাফরুল্লাহ ভাইয়ের শেষের অংশের সাথে আমি কিছুটা একমত, কিন্তু যেই জায়গাটা আপনি বারবার জানতে চাচ্ছেন, আমার কথা হচ্ছে আমরা ঐক্য, জাতীয় ঐক্য চাই, কিন্তু এই ঐক্যের জন্য আজকে জাফরুল্লাহ ভাই একজন মুক্তিযোদ্ধা, ওনার কি ভালো লাগে যে বঙ্গবন্ধুকে হত্যার পরে শাহিজুর রহমানের মতো একজন রাজাকার, মানে যিনি স্বাধীনতা বিরোধী মানুষকে আপনি প্রধানমন্ত্রী করবেন, পরবর্তী নিজামী মুজাহিদের মতো লোককে আপনি মন্ত্রী বানাবেন, গোলাম আজমকে নাগরিকত্ব দেবেন, এই যে একটানা 21 বছর, পরবর্তী আরও 5 বছর, এই রকম করে আজকে পর্যন্ত জাফরুল্লাহ ভাইকে যুদ্ধ করতে হচ্ছে। যারা আওয়ামী লীগ করতে হবে না, মুক্তিযুদ্ধের দলকে আপনি করতে হবে না, কিন্তু অন্য দল যারা, তারা রাজাকারদের সাথে নিয়ে আপনার রাজনীতি করতে হবে। এই যদি ধারা হয়, রাজাকারদের বাদ দিয়ে আপনি ঐক্যের আলোচনা করতে পারেন, যেই সংগ্রামটি উনি নিজে করছেন। এই জায়গায় মৌলিক জায়গায় যতক্ষণ পর্যন্ত ঐক্য না হবে, আপনি রাজাকারদের পুনর্বাসিত করার জন্য আপনাকে ভুল স্বীকার করতে হবে, করে বলতে হবে যে আমরা মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে, আসেন ছোট বিভেদগুলোকে আমরা বাদ দিয়ে ঐক্যের পথে। ওইটা একটা কনফ্লুয়েন্স বা মোহনা। অবশ্যই একটা লাইন আমি যোগ করতে চাই। আমাকে জিয়াউর রহমান উনার মন্ত্রী হতে বলেছিলেন, সেটার ডকুমেন্ট আছে। আমি বলছি কেন হব না, একটা কারণ ছিল, শাহজিজ উনি শফিউল আজমকে, শাহজিজকে, ওনার আমাদের এত বুদ্ধিমান ব্যক্তি, ওনারা জানতো না বাংলাদেশ হবে, যেটি আমি শফিউল আজমের ব্যাপারে বলেছিলাম, সিএসপি হয়েছেন। আমার মতে যে আমাদেরকে যেটা গেছে, এখনও আমাদেরকে ভুল ভ্রান্তিগুলি সংশোধন করে আমাদেরকে ঐক্যটা দরকার। আমরা রাজনীতিতে 2টা দল 4টা দল থাকবে, কিন্তু আমরা একের প্রতি ঘৃণা থাকবে না, হিংসাটা থাকবে না, প্রতিহিংসা। প্রধানমন্ত্রীকে রাজনীতিবিদদের দ্বারা পরিচালিত হতে হবে। আপনার কাছ থেকে জানতে চাই সেটা হচ্ছে যে এই সাধারণ নির্বাচন নিয়ে অনেক সমালোচনা, হতাশা আপনারা করেই যাচ্ছেন, বলছেন, কিন্তু এই যে আপনাদের ঐক্যফ্রন্টেরই 2জন প্রার্থী, তাদের মধ্যে এই শপথ নেয়া না নেয়া নিয়ে বেশ একটা অদ্ভুত। তারা শপথ নিবেন, একজন নিচ্ছেন, আরেকজন নিচ্ছেন না, আবার কবে নিবেন, নিলে গণফোরাম কি করবে ইত্যাদি আলোচনা। আমার মতে দুজনেরই নেওয়া উচিত না, তো আবার সবারই নেওয়া উচিত। আমি যেগুলো বলতে চাই যে 8 জন যেটা হচ্ছে সবারই যাওয়া উচিত, তো যাওয়ার পথ করে দিতে হবে। যেটা বলছিলাম যে একটা বিড়ালকে যদি আপনি পিটাতে থাকেন, যদি একটা জানালা খোলা না থাকলে সে খামচি দেবে, সেটা ক্ষতিটা আমার এই হয়তো খামচিতে আপনার পুরাপুরি শরীর বিক্ষুব্ধ না হতে পারে, কিন্তু আঁচড় তো লাগবেই। সেই জন্য আমি এখনও আপনার এখানে বসে বলেছিলাম, প্রধানমন্ত্রীর কাজ হবে তার পিতার মহানুভবতাটাকে নেওয়া। ওনার অনেক গুণ আছে, ওনার পিতাকে কিন্তু ছাড়িয়ে যাচ্ছেন উনি রাজনীতিবিদ হিসাবে। ওনার একটা সংলাপে ডাকা উচিত তাদেরকে, যদি উনি গতবার সংলাপে দিয়ে কথা রাখেন নাই, তারপরেও আমি মনে করি সংলাপে ডাকা উচিত। সংলাপে ডেকে আপনারা চায়ের দাওয়াত করেছিলেন তো? হ্যাঁ, চায়ের দাওয়াত হলো লৌকিকতা। প্লিজ, আমরা যে কথাটা বললো, আমরা পরিষ্কার দিনকে দিন বলতাম, চা খেতে যাওয়ার পরে আরেকটা যাওয়ার রাস্তা তৈরি করতে। ওটা কি হলো জানেন, এই যে গতকাল এরা আমলারা কি করে, অরুন্ধতির 4টা মিটিং করতে দেয়নি, শেষে বিকালে বলতেছে আমাদের এই ইমাম চা খাইতে আসেন, উনি খুব, প্রধানমন্ত্রী খুব লজ্জিত, চা খাইতে আসেন। সারাদিন আপনি 4টার সময় 3টার সময় গেছি আমরা প্রোটেস্ট করার জন্য, কথা বলতে পারবো না কেন? শেষ মুহূর্তে প্রধানমন্ত্রী জেনেছেন বা যে কেউ জানিয়েছে, উনি বলছেন যে কথা বলতে, কেবল তাই না, তারপরে চায়ের জন্য ডাউট দেখেছেন, তাও কি আবার একলা, শহীদুল আলম যে এনেছে তার হোস্টকে বাদ দিয়ে। এই জায়গাটাতেই আমি যেটা বলি যে কোনো দরকার নেই এইসব করার। একটা যদি চা খেতে ডাকেন আরেকবার,
আরেকবার যদি আমরা যে না, কিন্তু আলোচনায় এটা কি বসি, সম্ভব কেন যখন সম্ভব যেখানে না? একটা লিগ্যাল প্রসিডিওর চলছে কি প্রসিডিওর সেখানে না, কি প্রসিডিওর? উনি প্রধানমন্ত্রী হয়েছেন, আমরা ওনাকে বলেছি এই নয়, কিন্তু উনি তো ডাকালে যাব না। উনার কাজ দেখে কি আমার পাসপোর্টের পারমিশন নিতে হয় না? উনার যে ট্যাক্স দিতে হয় না? উনাকে তো আমরা একটু বয়কট করছি না। আজকে তো উনি তো প্রধানমন্ত্রী। জি সুতরাং উনাকে আমি মনে করি আমাদের সবাই বলা উচিত, একটা মিটিং ডাকেন, মিটিং ডেকে এই 8 জনকে যে বিষয়টা আলোচনা করেন। আমি তো মনে করি ভিতরে যেও আন্দোলন হবে, বাইরেও থাকবে, কিন্তু পথটা করে দিতে হবে। একটা পথ সরকারের করে দেওয়া বা প্রধানমন্ত্রীর মহানুভবতা কথাটার উপর না, জোর দেওয়া আছে। প্রধানমন্ত্রীর রাজনীতি উনি কিন্তু, যেটা দিয়ে আমি শুরু করেছিলাম, 7ই মার্চ ছিল বঙ্গবন্ধু পৃথিবীর অন্যতম স্টেটসম্যান হিসাবে পরিচিতি। আগে ছিল একটা স্থানীয় রাজনীতি নেতা, কিন্তু এই বক্তৃতাটা ওনাকে সারা পৃথিবীতে স্টেটসম্যান হিসাবে প্রমাণিত করেছে, প্রতিষ্ঠিত করেছে। ঠিক আমি মনে করি আমার প্রধানমন্ত্রীরও এখন সেই সময়টা এসছে। এইটাকে একটা উদারতা দেখিয়ে কেউ ছোট হয় না। আচ্ছা, ছোট্ট একটা যোগ করে নেই। বঙ্গবন্ধু 7 মার্চ অনেকেরই উপদেশ শুনেছেন, এবং আমার জানা মতে 3টি খসড়া ছিল বক্তৃতার। কারেক্ট, একটা কামাল হোসেনেরও ছিল। হ্যাঁ, 3টি খসড়া মোট। তারপরে ওই যে বেগম মুজিব বলেছিলেন যে তুমি এতদিন যা বলেছো তাই বলবে, তোমার সামনে জনতা, পেছনে বন্দুক। বঙ্গবন্ধু নিজের উচ্চারণটি নিজেই করেছিলেন, যার ফলে ভাষণটি শ্রেষ্ঠ হয়েছে। স্তাবক এবং চাটুকার পরিবৃত থেকে পরামর্শ নেওয়া যেতে পারে, কিন্তু সিদ্ধান্ত নিজের নিতে হবে। অবশ্যই। এই জায়গায় স্যারের সাথে পুরোপুরি একমত তাদের দুজনের বক্তব্যে। আমি মনে করি যে মাননীয় প্রধানমন্ত্রী তার নিজের সিদ্ধান্তে এই পর্যন্ত যে কটা পদক্ষেপ নিয়েছেন জনগণ দ্বারা প্রশংসিত হয়েছে, বাংলাদেশে এগিয়ে গেছে। এটা একেবারে ডিটেলে যাওয়ার সুযোগ নেই। বিশেষ করে যে এটা নিয়ে প্রশ্নটি আপনি করেছেন, একটু যা যোগ করি, এটা উনি একটু হতাশা ব্যক্ত করলেও এটাও খুব প্রশংসিত হয়েছে যে যখন সংলাপের কোনো সম্ভাবনাই নাই, এই জায়গাটায় আমি ঠিক আসছি। সেই সময়। জি, আপনি ভূমিকায় বলেছেন যে উনি সর্বশেষ প্রশ্ন উত্তরে বলেছেন যে প্রতিহিংসা চান না। আবার জাফরুল্লাহ ভাইয়ের কথা যদি সকলে শুনতো, বিশেষ করে যেই দলটা ওনার বেশি ঘনিষ্ঠ তারা শুনতো, তাহলে বাংলাদেশের রাজনীতিতে অনেক বেশি সৌহার্দ্যের পরিবেশ বিস্তার করত এবং রাজনৈতিক সংকট অনেকটা সমাধান হতো। কিন্তু দুঃখজনকভাবে ওনার সুবিধাজনক অংশটুকু ওনারা শুনেন। আমি দুভাবে দেখি। একটি হচ্ছে যে ওনার সাথে আমি একমত যে যেই 7টি সংসদ সদস্য আছে ঐক্যফ্রন্টে, 7 জনেরই শপথ নেওয়া উচিত। তার কারণ আপনি আরেকটি শিরোনামে পড়েছেন যে বেগম খালেদা জিয়ার মুক্তির ব্যাপারে আহ্বান জানাচ্ছেন। তার মানে সরকারের কাছে তো সেটা যদি হয়, এটাকে যদি দাবি হিসাবে নেন একটা জোটের নেত্রী, দলের নেত্রী, প্রবীণ নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী, তাহলে সেই ক্ষেত্রে এই দাবিটা সোচ্চার হবে যখন আপনি সংসদে গিয়েও আরও জোরালোভাবে বলেন, বোঝানোর চেষ্টা করেন। তাহলে আমি মনে করি প্রকৃত অর্থে যদি চান তারা মুক্তি, সেটা ত্বরান্বিত হবে। এক। দ্বিতীয়ত উনি যেটা বললেন যে পথ করে দেয়া প্রধানমন্ত্রী বা একজন জাতীয় নেত্রীর দায়িত্ব, আমি ব্যক্তিগতভাবে যেই পয়েন্টে আপনি উল্লেখ করলেন, আমি মনে করি প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা বলে একাধিকবার জাতীয় ঐক্যের উদ্যোগ নিয়েছেন, সরাসরি উদ্যোগ। টেলিফোন করে বেগম খালেদা জিয়াকে বলা, কোকোর ইন্তেকালের পরে কোকোর বাড়িতে গিয়ে বেগম খালেদা জিয়াকে সহানুভূতি জানানোর চেষ্টা করা এবং ব্যর্থ হয়ে ফিরে এসে, এবং তারপর 2004 সালের 21শে আগস্ট যাকে হত্যা করার প্রচেষ্টা করা হয়েছে এবং যেই মামলা মোকদ্দমার এখন পর্যন্ত তথ্যে তারেক রহমানের নাম বেরিয়ে এসছে সহ বিএনপির একটি অংশ, তারপরও কিন্তু সেই বিএনপিকে উনি 1 নভেম্বর সংলাপের আহ্বান জানিয়েছেন, তাদের সাথে বসেছেন, চায়ের দাওয়াত দিয়েছেন, আপনি যেটা বললেন নির্বাচনের পরেও। আমি মনে করি শেখ হাসিনার পক্ষ থেকে আন্তরিকভাবে প্রতিহিংসা নয়, ঐক্যবদ্ধভাবে রাজনীতি করবার প্রত্যেকটি উদ্যোগ উনি অব্যাহত রেখেছেন এবং ভবিষ্যতেও রাখবেন। আমি এইটুকু বলতে চাই, আমার চেয়ে অনেক বেশি ভালো চেনেন এই দুজন ব্যক্তি মাননীয় প্রধানমন্ত্রীকে। আজকে যদি এই 7 জন লোক সংসদে যায়, 7 জন সংসদে গিয়ে যদি বাংলাদেশের যে কোনো রাজনৈতিক সংকটের ব্যাপারে কথা বলেন, সেটা যদি একজনও হয়, আমি এটুকু নিশ্চিত করে বলতে পারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুনবেন এবং সেই বিষয়ে সমাধানের চেষ্টা করবেন, যেমন বঙ্গবন্ধু করেছিলেন 73-এর সংসদে, যেমন বঙ্গবন্ধু 70-এর সংসদে একজন কি দুজন ছিল এবং 73-এও এরকম একজন দুজন, সেই সুরঞ্জিত সেনগুপ্তের মতো মানুষ যাদের কথা শুনে কিন্তু বাংলাদেশকে তারা সকল দলের সকল মতের বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। কিন্তু আজকে যেটা হচ্ছে, প্রতিহিংসা এক পক্ষ থেকে আসেনি,
প্রতিহিংসা যদি বলি, শেখ হাসিনা অনেক বেশি প্রতিহিংসার সম্মুখীন হয়েছেন, সেটাকে ভুলে গিয়ে তিনি কিন্তু ঐক্যের পথে কাজ করছেন। অন্যদেরও সহযোগিতা করতে হবে সেই প্রতিহিংসা কিন্তু ভুলবার ডক্টর জন্য। জাফরুল্লাহ, ভালো কাজ তো- ডক্টর ভালো জাফরুল্লাহ, কাজ আমি বলি একটু করি যে এখানে উনি যতগুলিতে চেষ্টা করেছেন এটা তো প্রশংসিত হয়েছেন, যে অপরপক্ষ রেসপন্ড করুক কি না করুক, কিন্তু ঠিক সেই কারণে আমি বলছি ভালো কাজ তো শেষ হয়ে যায়নি। উনার সামনে উনার একটা বিরাট স্বপ্ন আছে। উনি বিরাট স্বপ্নটা হলো বাংলাদেশকে সত্যিকার একটা কল্যাণকর রাষ্ট্র, যেটা উনার যে বলেছে 3 বার উনি মুক্তির কথা বলেছেন বঙ্গবন্ধু, তাই না? মুক্তি মানে কি? 3 বার দরিদ্র মুক্তি। 3 বার, স্বাধীনতা একবার, কিন্তু 3 বার। অন্যায় অবিচার থেকে মুক্তি, জনগণের সকল রকম দুর্ব্যবস্থা থেকে মুক্তি, দরিদ্রতা থেকে মুক্তি, এই যে ক্ষুধা, জিনিসটাকে- দারিদ্র্য, শোষণ, ক্ষুধা, বঞ্চনা। ওই যে বঞ্চনা থেকে আজকে এই সাম্প্রদায়িকতা, সাম্প্রদায়িকতা, ধর্মান্ধতা সব। আমি সবসময় বলেছি ওনার সবচেয়ে বড়ভাবে দেখি উনি অত্যন্ত অসাম্প্রদায়িক একটা মানুষ ছিলেন। তোনার দেখলে হচ্ছে একটা লয়ার পাওয়া যায়নি হিন্দু লয়ার ডিফেন্ড করার জন্য, কিন্তু উনি তাদের পক্ষে দাঁড়িয়েছেন। সো সেই জন্য বলছি আজকে ভালো কাজ ও করে নাই বলে উনার তা না, ওনার প্রধানমন্ত্রীর অবশ্যই উচিত, আমি মনে করি যে উনি 7ই মার্চকে উপলক্ষ করেই একটা চায়ের দাওয়াত দেখ না, দিয়ে আলোচনা করুক না, ওনাকে যে শুনতে হবে করে দাও। আপনি লাইকে জজ সাহেবের মতো দুই পক্ষের কথা শোনার পরে ফাইনালি তো আপনার মতেই দিবেন। আপনি তো একবার দেখা করার জন্য চেয়েছিলেন, মানে দেখা না না, করতে চেয়েছিলেন। আমি তো সবসময় উনি যে ডাকে আমি অবশ্যই যাব, আমি অবশ্যই যাব। আমি বলবো যে শেষে ওনাকে তো গেলে পিঠা খেতে গেলেন না তো হ্যাঁ, নির্বাচনের না পর। না, পিঠা খেতে ওটাকে ওটাকে আলাপের জন্য ডাকেন, এটা নৈকতা আমি বহুবার পেয়েছি। না, কিন্তু এটা তো একটা ওপেনিং, না, না, এটা লৌকিকতার opening একটা না। সূচনা হতে এটা হলো পারত। কি, আমরা সবসময় একটা জিনিসটাকে, এটাও একটা দুর্বুদ্ধি দেওয়া ওনাকে, আমার মতে এটাও একটা দুর্বুদ্ধি। উনি দাওয়াত দিয়েছেন 300 লোকের দাওয়াতের মধ্যে কি আলাপ করা যাবে? উনি হাই হাই করতেন, জিজ্ঞাসা করতো ভাই কেমন আছেন, এর মধ্যে কি এই আলাপ করা যেত সবার সামনে? কিন্তু পিঠার একটি অনুষ্ঠানে আমি গিয়েছিলাম, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলি, প্রায় প্রত্যেকজন অতিথির সাথে উনি কথা না, না, কথা বলেছেন। বলে, এবং কিন্তু সেখানে এখানে যারা জাফরুল্লাহ ভাইয়ের মতো গুরুত্বপূর্ণ লোক, না, না। তাদের সাথে উনি আলাদা বেশি না, সময় দিয়ে না, কথা না, বলেন। রাজনৈতিক জিনিসটাকে একটু সিরিয়াসলি নিতে হবে। এখন জাতির অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি মনে করি আলাপ হলে আমি কি করতাম, আজকে যদি উনি ডাকেন বলতাম যে মামলা মকদ্দমাগুলি প্রত্যাহার করেন, বেলটা যান, এখন এতদিন পরে হলো খালেদা জিয়ার, ওনাকে জামিনে দিয়ে দেন। আমি ওনার মামলাও প্রত্যাহার করতে কখনো বলি নেই, যদি বিচার হবে, যদি প্রমাণিত হবে, অন্তত এখন ছেড়ে দেন। তারপরে উনার যে স্বপ্ন কল্যাণকর রাষ্ট্র, আজকে উনি ডাক্তারকে গ্রামে পাঠাতে চান, উনাকে আবার কিছু লোক ভুলপথে নিয়ে আসছে। উপজেলাতে অলরেডি 10 জন আছে, আরও 10 জন পাঠাবে। উনি মিন করেছেন ইউনিয়ন হেলথ সেন্টারে। তো এইগুলি ওষুধের দাম, একটা ট্যাবলেটের দাম 600 টাকা। এইসব ব্যাপারে ওনার আজকে জিনিসটা আছে, আজকে কথা বলতে দেওয়া। একটা উনি প্রশ্ন- একটা লাস্ট কথা বলি, জি। কথা বলতে দেওয়া। ওই ভিতরে এই অরুন্ধতী রায়ের মতো ঘটনা দেখেন, আজকে অকারণে গহর রিজভির দ্বারা উনি অপমানিত হলেন। অপমানিত গহর রিজভির যে ইতিহাস, ওটা দরকার ছিল না। আমরা তো কতগুলি জিনিস জানি, দিনকে দিন বলতে শেখা উচিত। উনার কারণে আমার প্রধানমন্ত্রী অপমানিত হলেন, অকারণে এইসব নিয়ে প্রশ্নটা উঠছে। তো আমি আবার আহ্বান করছি, অনুগ্রহ করে না, আলোচনা কি করে, বিষয় উনি ওই যে এই গহর রিজভির, ইন্টারভিউর প্রশ্ন বলছেন? হ্যাঁ ইন্টারভিউ, তো উনি তো আনসার করেছেন, ওনার পক্ষে যা যা বলা সেগুলো উনি বলেছেন। এটা আমরা যদি এখানেও, সেটা আপনি হয়তো accept না, করেন না, আমি কিন্তু না, উনি তো উনি আপনি defend যে করেন। কোনো লোককে, আনোয়ারকে জিজ্ঞাসা করেন, ওকে জিজ্ঞাসা করেন, যারা সত্যিকারভাবে শুনেছেন। এটার অনেকগুলি জিনিস আছে, এইসব আলোচনাতে যেতে হয় না। যে জিনিসটাকে আপনার কথা হচ্ছে এইটাকে অতিশয় উক্তি করে যেটা প্রশ্ন- বিব্রত করেছেন যে প্রধানমন্ত্রী। প্রশ্নটা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে ওনাদের 7 জনের শপথ নেওয়ার ব্যাপারে, কিন্তু ঐক্যফ্রন্ট যখন এই মানে নিজেরা একটা প্ল্যাটফর্মের মধ্যে গেছে, সেখানে তাদের প্রার্থীদের শপথ নেওয়া না নেওয়ার ব্যাপারেই তো তাদের মানে কমান্ড নেই। এখন একজন শপথ নিতে যাচ্ছেন, আরেকজন হয়তো এই মুহূর্তে যাচ্ছেন না, পরে যাবেন, বাকিদের ব্যাপারে সিদ্ধান্ত হয় নাই। আরেকজন যদি মোকাব্বির খান যদি যান, তাহলে গণফোরাম ব্যবস্থা নেবে, সুলতান মনসুরের ব্যাপারে কোনো নিয়ন্ত্রণ নেই। এই অবস্থায় তারা তাদের সার্ভাইভালের জন্য, এই ফ্রন্টটি তাদের সার্ভাইভালের জন্য কি করতে পারে? 1885-তে জর্জ অরওয়েল তার বন্ধু কের হার্ডির দ্বারা প্রভাবিত হয়ে ইন্ডিপেন্ডেন্ট লেবার পার্টিতে যোগ দিয়েছিলেন। কি আর তাই নাকি? 87-তে জর্জ অরওয়েল বেরিয়ে এলেন, বন্ধুকে বললেন, বন্ধু, রাজনৈতিক দল করলে নিজের সত্তা বিসর্জন দিতে হয়। আমি নিজের সত্তাকে কোনো সময় বিসর্জন দেব না, কারণ দিলে
আমি লেখক হতে পারবো না, আমার বলার কথা বলতে পারবো না। আপনি যখন আমাকে এই প্রশ্নটি করেন তখন এই ঘটনাটি মনে পড়ছে যে যারা নির্বাচিত হয়েছেন 7 জন বা 8 জন, তারা কিন্তু দলের দ্বারা নির্বাচিত হননি, হয়েছেন জনগণের দ্বারা। জনগণের কাছে তারা দায়বদ্ধ, দলের কাছে না। কিন্তু আমার দেশে দলীয় ব্যবস্থাটা বা সব দেশে এমন হয়ে গেছে দলের কাছে দায়বদ্ধ। আপনি যদি শপথ না নেন, প্রথম কথা, তাহলে যারা আপনাকে নির্বাচিত করলো তাদের কাছে আপনি কি জবাব দেবেন? 1। 2, আপনি যদি শপথ নিয়ে সংসদে যান, উইলিয়াম গ্ল্যাডস্টোন একটা কথা আছে, সিঙ্গল কারেজিয়াস ম্যান ইজ অলওয়েজ ইন এ মেজরিটি। একজন সাহসী মানুষ সবাই কি সবসময় গ্ল্যাডস্টোন পাওয়া গরিষ্ঠ, যাবে? গরিষ্ঠ। গ্ল্যাডস্টোনের সংখ্যা তো পৃথিবীতে খুব কম। একজনও যদি সাহসী কথা বলেন সংসদে, বঙ্গবন্ধু তো নিজেই বলেছেন, একজনও যদি ন্যায্য কথা বলে তার কথা শুনতে হবে। তো এখন শেখ হাসিনাও সেই বার্তাটা দিয়েছেন। আমি মনে করি যে সংসদে গিয়ে আপনারা ছায়া যুদ্ধ বাদ দিয়ে আসল যুদ্ধ করুন, সংসদে বাকযুদ্ধ করুন। আর বলবেন যে সরকার বা সরকার প্রভাবিত স্পিকার আপনাদেরকে কথা বলতে দেবে না এবং ফ্লোর দেবে না, আমি সেটা বিশ্বাস করি না। কারণ সংসদে কি হচ্ছে না হচ্ছে সরাসরি এখন সম্প্রচার করা হচ্ছে, আমি দেখব। কাজেই আমার বক্তব্য হচ্ছে, নির্বাচিত যারা, তারা নির্বাচিত জনপ্রতিনিধি, নির্বাচিত দলীয় প্রতিনিধি নয়। দলের কোনো অধিকার নেই তাদেরকে বাধা দেওয়ার। কাজে সুলতান মনসুর যা করছে আমি মনে করি এটা যৌক্তিক কাজ করছে। কিন্তু উনি দলীয় শৃঙ্খলা বা ওনার জোটের শৃঙ্খলার বাইরে যাচ্ছেন। দলীয় চিন্তা ভাবনা বাদ দিতে হবে, কিছুটা পরিবর্তন করা দরকার। এখন দল যদি অযৌক্তিক সিদ্ধান্তে ঐকমত্য পোষণ করে, এখানে কি আর্টিকেল 70 কোন প্রয়োগ আছে? প্রয়োগ করা যাবে না। না, 70 অনুচ্ছেদ একটা সংসদের ব্যাপার, সংসদের ব্যাপার আর কি। সেটাও আমি অযৌক্তিক, অগণতান্ত্রিক মনে করি। একজন যদি ন্যায্য কথা বলে সরকারের বিরোধিতা করে, সরকারি দল হয়েও সরকারের সেটা শোনা উচিত। অবশ্য ফ্লোর ক্রসিং বলে একটা কথা আছে, সেটাকে বাধা দেওয়ার জন্য 70 অনুচ্ছেদ করা হচ্ছে। তবে আমি মনে করি এটা অগণতান্ত্রিক, এটা পরিবর্তন করা দরকার। আর একটা কথা হচ্ছে, জাফরুল্লাহ ভাইয়ের জন্য বলি, জাফরুল্লাহ ভাই এতক্ষণ যা বললেন তাতে পরিপূর্ণভাবে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি উনি অত্যন্ত শ্রদ্ধাশীল, এবং মতান্তর হচ্ছে পথ ও পদ্ধতির ব্যাপারে। তো জাফরুল্লাহ ভাইকে আমি বলছি, ওই যে চায়ের দাওয়াতে আপনারা গেলেন না, এটা আমার মনে হয়, আমি সবিনয় বলছি, ভুল হয়েছে আপনাদের। কারণ নৈকট্যের একটা রসায়ন আছে, কথা বলতে পারলেন না বেশি, গেলেন, বারবার দেখা করুন, এতে করে নৈকট্যের রসায়ন কিন্তু অনেক দূরত্বকে দ্রবীভূত করে। কাজে এটা আপনাদের ভুল পথে আপনারা এই নৈকট্যের রসায়ন কি এরকম কাজ করেছে যে এই যে রিসেন্টলি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিএনপি নেতারা গেছেন এবং খালেদা জিয়ার স্বাস্থ্য সম্পর্কে বলেছেন, উদ্বেগ প্রকাশ করেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী একটা প্রতিশ্রুতি দিয়েছেন যে শিগগিরই তার স্বাস্থ্যের ব্যাপারে যথাযোগ্য ব্যবস্থা নেওয়া হতে বিএসএম নিয়মিত। আজকে অবশ্য বিএনপি নেতারা বলেছেন যে একটা বেসরকারি হসপিটালে, স্পেশালিস্ট হসপিটালে নিয়ে তাকে করা। মওদুদ আহমেদ আরেকটি কথা বলেছেন, হ্যাঁ মওদুদ আহমেদ একটি কথা বলেছেন, সেটি হচ্ছে যে বেগম খালেদা জিয়ার মুক্তি আইনি প্রক্রিয়া চলবে, কিন্তু বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলন হবে রাজপথে। তো আপনি বলছেন যে আইনি প্রক্রিয়ার ব্যাপারে আপনার কোনো আপত্তি নেই, শুধু জামিনের কথা বলছেন, কিন্তু রাজপথে হলে সেটা সেই সম্ভাবনা বা সেই প্রক্রিয়াতে আমি বলছি যে তার বিচার যাতে মামলা হয়ে থাকে, বিচার আমি যাচ্ছি কোর্টে হাজিরা দিচ্ছি, সেটা আমাকে হয়রানি করছে সে সব কিছু সত্ত্বেও, সেটা না, কিন্তু জামিনটা দিয়ে দেওয়া উচিত আমার মতে। এটা একটা প্রত্যেক নাগরিকের অধিকার। কারণ এই সুপ্রিম কোর্টের রায় আছে খুনির আসামি, হাইকোর্টও কনফার্ম হয়েছে খুন, তার মানে এখন এপিলেট বোর্ডে একটা ফর্মালিটি আছে কয়েক মাসের জন্য, তাকেও জামিন দেওয়া হয়েছিল। বলা হয়েছে ওটাতে মইনুল হোসেনই এপি বলছে যে ও তো ফাঁসিতেও আপনারা হয়েছেন, আপনার কনফার্মেশন, এই সময়টুকুকে তার পরিবারের সাথে থাকতে চান 2 ঘন্টার মধ্যে। আমি যেটা আরেকটা কথা, এইতে আজকে যে জিনিসটাকে আমি মনে করি যেখানে একটু সংযোগ করতে চাই, কামাল হোসেনের সাথে একদিন মোকাবিলা আমি উপস্থিত ছিলাম। কামাল হোসেন বলেছে তোমরা একটু অপেক্ষা করো, আমাদের কনভেনশনের বিষয়টা আলাদা, আমাদের হাতে এখনও 60 দিন সময় আছে। এটাও কিন্তু পার্টিকে একদম বাদ দেওয়া যাবে না, কারণ পার্টি আজকে
আজকে পার্টিরও একটা ভূমিকা আছে, জনগণ তো মূল ভূমিকা, জনগণের যারা ভোট দিয়েছে, তো পার্টির প্রতিও একটা এলিজেন্স থাকতে হবে, যার জন্য কামাল হোসেন বলেছেন যে তোমাদেরকে অপেক্ষা করতে হবে। তো মনসুরের যেটা জিনিসটাকে, মনসুর যেন অত্যন্ত উদ্বিগ্ন হয়ে গেছে, তাড়াহুড়া করছেন আমার ধারণা। আমি তো বলেছি তার যাওয়াই উচিত। তো একটু একটা দলের নিয়মতে তার মাত্র ইটা হয়ে যাওয়ার 15 দিন পরেই এইটা নিয়ে আলোচনা করার একটা সুযোগ দেওয়াটাই ভালো কাজ জনাব হবে। মঞ্জুর ইসলাম, এটা আপনিও বলছেন যে সংখ্যায় দিয়ে বিচার করা হবে না, প্রধানমন্ত্রী অন্তত একজন যদিও ন্যায্য কথা বলেন, যেটা বঙ্গবন্ধুও বলেছিলেন, সেটা ওনার প্রতি সে আস্থা বিশ্বাস আছে যে উনি সেটাকে গুরুত্ব দেবেন। কিন্তু সংসদে যাওয়া না যাওয়া সেটা তাদের রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাপার, কিন্তু নির্বাচন পরবর্তী যেই রাজনৈতিক পক্ষকে তাদের আচরণ বা তাদের কার্যকলাপ দেখা যাচ্ছে, আপনার কি মনে হচ্ছে যে সরকার তাদের প্রতি যেই মনোভাব দেখাচ্ছে সেটা যথেষ্ট কি বলে নির্বাচন পূর্ববর্তী অবস্থার চেয়ে গুণগত কোনো পরিবর্তন দেখেন? তাদের জন্য কি কোনো স্পেস, গ্রেটার স্পেস তৈরি আমি হচ্ছে? তো মনে করি 1 নভেম্বর ডক্টর কামাল হোসেন আহ্বানে সাড়া দিয়ে আজকের প্রধানমন্ত্রী সংলাপের যে সূচনা করেছেন, তার মধ্য দিয়ে বাংলাদেশের সামগ্রিক রাজনীতিতে একটি গুণগত মানের ধারা বইতে শুরু করেছে, যেটা আপনি কল্পনা করতে পারেন গত বছর অক্টোবরের আগে আমরা কি একটা সংঘর্ষমুখ অবস্থার মধ্যে ছিলাম। তারপর কিন্তু আমরা সহ অবস্থান লক্ষ্য করছি। আপনি আপনার প্রশ্নের মধ্যে যেটা উল্লেখ করলেন যে নৈকট্য, যেটা ডক্টর আনোয়ার হোসেন স্যার বললেন যে আপনি আজকে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে গিয়ে নৈকট্যের কারণে আহ্বান জানাতে পারছেন, এবং রাজনৈতিকবিদ হিসাবে তিনি কিন্তু চোখের সামনে দাঁড়িয়ে বলতে পারছেন যে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। আমার ব্যক্তিগত একটা হচ্ছে পলিটিক্স আর একটা পলিট্রিক্স। আপনি পলিটিক্স করার জন্য বেগম খালেদা জিয়াকে আপনি কারাগারে রেখে যদি আপনি জিম্মি করে জনগণকে উদ্বুদ্ধ করার নামে রাজনীতি করতে চান, সেটা তো 1 বছরে আপনারা সফল হননি। না হওয়ার ফলে একজন বয়স্ক নেত্রী কষ্ট পাচ্ছেন, সেখানে আপনাদের ভাষায় চিকিৎসা পাচ্ছেন না ঠিকমতো। তাকে আপনারা মুক্ত করার জন্য যে আন্দোলন করতে পারতেন, যেটা 14 দলের নেতাও বলেছেন অনেকেই, মোহাম্মদ নাসিম সহ, যে আপনারা তো পারলেন না, আপনারা আইনি প্রক্রিয়া বিজ্ঞ আইনজীবীরা পারলেন না। সেই ক্ষেত্রে আপনাকে একটা সহানুভূতির দৃষ্টি নিয়ে সরকারের সাথে সমঝোতার পথে আসতে হবে। সে জায়গায় তারা যদি সংসদে যেতেন, গিয়ে সেটা মাননীয় প্রধানমন্ত্রীর কাছাকাছি যদি বলতেন, মির্জা ফখরুল বা বিএনপির নেতারা অথবা জাফরুল্লাহ ভাই, দেখেন উনি একজন সাবেক প্রধানমন্ত্রী, তাকে আপাতত একটা মুক্তি দেন জামিনে, কিন্তু সেই আলোচনার জন্য পথ তো যেই পথটা খোলা সেটা না দিয়ে আপনি বাচ্চাদের মতো বললেন আপনার যাবার পথ এইটা, আপনি বললেন না এই ওয়ালটা কেটে আপনি আমাকে একটা পথ করে দেন। কিন্তু আমার কাছে এরকম মনে হয়। কিন্তু আমি আরেকটা জায়গা বলবো, পলিটিক্সটা কিরকম, 7 জন নির্বাচিত হয়েছে, 2 জন এই ঐক্যফ্রন্টের নেতৃত্ব দানকারী দল হচ্ছে গণফোরামের নেতা, তাদের 2 জন সংসদ সদস্য, তারাই ঐক্যমতে পৌঁছতে পারছেন না। শপথ নেবেন একজন নেবেন না। সেই ক্ষেত্রে আরেকজন নেবেন না এটা বলেন না, কিন্তু এখন নেবেন না। ফলে সেই ক্ষেত্রে আওয়ামী লীগের মতো বড় দল এবং এই রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যিনি দায়িত্বে, তাকে তো অন্যান্য দল মতকেও অ্যাকোমোডেট করতে হয়। সে জায়গায় আমি মনে করি যে সংসদে যদি তারা যান 7 জন মিলে, যেই সমস্যাগুলো আছেন এটা সমাধানের পথে অনেক তড়িৎ গতি পাবে। যেটা যদি ওনারা না করেন তখন কি হবে, আমরা তো দেখেছি, আপনি দেখেন 13, 14, 15 পরে বিএনপি কিন্তু একটা ইতিবাচক রাজনীতির পথে হাঁটতে শুরু করেছে। সেই জায়গাটা আমি মনে করি তারা এখন পর্যন্ত দৃষ্টান্ত দেখাচ্ছেন, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যাওয়া, পুলিশের কাছে গিয়ে আরেকটা জিনিস আপনি লক্ষ্য করেছেন, সরকারের দিক থেকে কিন্তু এক ধরনের ইতিবাচক হাওয়া না হলে এর মধ্যে আমরা অনেক গ্রেফতারের কারাবরণের খবর কিন্তু আমরা প্রচার করতাম। আরেকটা ইতিবাচক, আমরা সবাই দেশবাসী এবং সব কায়বন বাক্যে প্রার্থনা করেছে এবং করছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদেরের জন্য, এবং ঠিক সে সময়ে তাদের দলের সিনিয়র নেতারা যাওয়ার পরে কি হলো, আজকে আমাদের তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ, যিনি সারাক্ষণ অতীতে আমরা লক্ষ্য করতাম বিএনপির সাথে এক ধরনের বাদানুবাদের বক্তব্যে, তিনি কিন্তু শুধুমাত্র অভিনন্দন জানাননি, তিনি বলেছেন রাজনীতিতে এই ধরনের সহানুভূতির সম্পর্ক অব্যাহত থাকলে রাজনীতির গুণগত পরিবর্তন আসবে। এই যে ইতিবাচক বক্তব্য, আমি মনে করি সেটার এখনো সংসদটা পথ খোলা আছে। আরেকটা হচ্ছে আপনি ওই যেটা বললাম, পলিটিক্স করতে গিয়ে আপনি দলের বা নিজের গোষ্ঠীর স্বার্থ রাখতে গিয়ে জনগণ, যেটা স্যার বললেন, জনগণ আপনার এলাকায় যাকে ভোট দিয়েছে তাকে তো আপনি একদিন করে অলরেডি আপনি 2 মাস তো তাকে পেছনে রাখলেন, তাদের কাছে কি জবাব দিবেন? আরেকটা বলি, এর আগের নির্বাচনে যখন নাকি বিএনপি সংসদে বিরোধী দলে ছিল 30 জনের বেশি সংসদ সদস্য নিয়ে,
তখনও কিন্তু তারা ভূমিকা রাখেন নাই, সেগুলোও জনগণের মনে আছে। ফলে আমার কাছে মনে হচ্ছে সংখ্যা একটা যাই হোক, দীর্ঘ boycotting তারা এর যদি culture ছিল। সক্রিয় ইতিবাচক ভূমিকা রাখেন, যে কোনো সময় বাংলাদেশের মানুষের মন কিন্তু আবার তাদের পক্ষেও যেতে পারে। জি, একটা প্রশ্ন করে একটা বিরতিতে যেতে চাই, সেটি হচ্ছে যে সুলতান মাহমুদ মনসুরের প্রসঙ্গে, যেটা হচ্ছে উনি বলছেন যে উনি তো আওয়ামী লীগে বহিষ্কৃত হন নাই আর আওয়ামী লীগে ছাড়েন উনি, আবার উনি কিন্তু গণফোরাম থেকে এই নির্বাচনটা করেছেন, উনি ওই প্ল্যাটফর্মের মধ্যে খুব ভালোভাবে ছিলেন, এই ঐক্য প্রক্রিয়ার মধ্যে ভালোভাবে ছিলেন। এখন উনি তড়িঘড়ি করছেন, আপনার ভাষায় যে কেন তড়িঘড়ি করছেন বুঝতে পারছি না। তো কেন তড়িঘড়ি করছেন? 7ই মার্চে এটা এই ঐতিহাসিক দিনটাকে সামনে রেখে শপথ নেওয়ার সিদ্ধান্ত নেওয়াটা একটা কারণ হতে পারে কি, যে টু মেক ইট সিগনিফিকেন্ট, যে না আমি আমার মনে হয় জাফরুল্লাহ ভাই যদি হইতেন এই জায়গায়, উনিও কিন্তু 7ই মার্চ বেছে নিতেন, আমার বিশ্বাস। আমি নিতাম না। আমি যেটা আর বলতাম না হলে যে 17ই মার্চ। আমি যেটা এখানে যেটা আমি আবার বলছি যে বঙ্গবন্ধু আর প্রধানমন্ত্রী হাসিনার একটা তফাৎ আমি তুলে ধরতে চাই। সিরাজ শিকদার যখন মারা যায়, তারপর অনুসন্ধানে আমাকে অ্যারেস্ট করেছিল গোয়েন্দা বাহিনী। তাদের যেসব শুনেন রেমান্ডের কাহিনী, আমাকে 2000 বাতি দিয়ে কনস্ট্যান্টলি সেই কাহিনী নাই বললাম, কনস্ট্যান্টলি যে আছেন। তারপরে এক সময় বঙ্গবন্ধু খুব দ্রুতই খবরটা পেলেন, কারণ ওনার প্রাইম মিনিস্টারের সেক্রেটারি ছিলেন ডক্টর সাত্তার। যাওয়ার পরে সঙ্গে সঙ্গে আমাকে 24 ঘন্টার পরে ইন্টারোগেশনের পরে ওনার চা খাবেন, আমি এত থার্স্টি, তো অবশ্যই চা আসলো। যখন চাটা আসলো, আমাকে যে চাটা দিল আমি সেটা সরিয়ে এআইজি সাহেবকে দিয়ে ওনার চাটা নিয়ে নিলাম। বলছি খান আপনি আগে এটা, উনি খাননি সেদিনের চা, সেটা অন্য কথা, সেটা চাই। এমন সব বঙ্গবন্ধুর ফোন, কি হয়েছে দেখো, সে মুক্তিযোদ্ধা, সে সব কিছু ছেড়ে এসেছিল, তোমাদের কাছে কী প্রমাণ আছে? কই না স্যার, ওনার ওই সিরাজ শিকদারের ডায়েরিতে বহুবার ওনার নাম আছে। বলতে এটা একটা প্রমাণ হইতে পারে, নাম তো হয়ে থাকতেই পারে, সে ছাত্র রাজনীতি করে। আজকে উনি কিন্তু গোয়েন্দাদের কথাটা শুনে ওনার জাজমেন্টটা ইউজ করেছেন। আজকে আমার মাননীয় প্রধানমন্ত্রীকে উনি কিন্তু রাজনীতিবিদদের তোফাইল, এদের কথাও শুনতেন বলেই, আপনার কথাও শুনেন নাই যে তা না, কিন্তু এখানে এরা ঘিরে ফেলেছে। আচ্ছা, প্রধানমন্ত্রীকে এই কথা ঘিরে ফেলার পরে বলেছেন একবার। ওনার জি। দৃষ্টিটাকে স্বচ্ছ থাকছে না। সেই জন্যই আমি আহ্বান করছি যে উনি নিজের জাজমেন্ট দিয়ে, আর কেউ ছাড় দিলে ছোট হয় না। জনাব মঞ্জুর ইসলাম, এই রাজনৈতিক প্রসঙ্গ নিয়ে আলাপ করেছি, 7ই মার্চ নিয়ে আলাপ করেছি। এর আগে এই বিমান ছিনতাই ঘটনাটি নিয়ে আমাদের বিমানবন্দরের নিরাপত্তা প্রশ্নটি খুব জোরালোভাবে এসেছিল, এবং তখন এই আলোচনার সঙ্গে এটাও যুক্ত হয়েছিল যে আমরা আলোচনাটি করে কি দেশকে ইতিবাচকভাবে প্রজেক্ট করছি, নাকি এই নেতিবাচক খবর এগুলো আবার নেতিবাচক হয়ে যাচ্ছে, আমাদের ব্র্যান্ডিং খারাপ হচ্ছে, ভাবমূর্তি বিনষ্ট হচ্ছে, যে আমাদের বিমানবন্দরের নিরাপত্তা নেই ইত্যাদি। সেটির খুব একটা ভালো সুরাহা বা সলিউশন আমরা দেখি নাই এখন পর্যন্ত এই আলোচনার মধ্যে, তদন্ত হচ্ছে বা ইত্যাদি আলোচনা। এই যে আজকে যে ঘটনাটি, এই ছোট ছোট ঘটনার মধ্য দিয়ে কি আমাদের দুর্বলতা তার প্রকটভাবে ফুটে উঠছে না? এক কথা উত্তর হ্যাঁ, কিন্তু এই আগের যেই ভূমিকাটা আপনি দিলেন, এর উত্তরে আমার বক্তব্য হচ্ছে, যখন আমি সাধারণ মানুষ হিসাবে ছনের ঘরে বাস করি, তখন আমার যদি ছালার দরজাও হয়, সেটা খোলা থাকেও বা দরজা না থাকলেও সমস্যা নাই, কারণ আমার ঘরে তেমন কিছু প্রয়োজনীয় মূল্যবান জিনিস থাকে না। কে আসবে, কে চোরে নিয়ে যাবে, আমার শঙ্কা কম। কিন্তু যখন আমার অবস্থা আস্তে আস্তে পরিবর্তন হয়, আমার ঘরে মূল্যবান জিনিসপত্র থাকে, তখন আমাকে প্রথমে কাঠের, পরে স্টিলের, নালে লোহার দরজা লাগাতে হয়, সাথে গার্ড বসাতে হয়। বাংলাদেশ, আমি যদি বলি 71 থেকে শুরু করে এখন পর্যন্ত, বিশেষ করে গত 10 বছরে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে অর্থনৈতিকভাবে যেই জায়গায় পৌঁছেছে, গত 10 বছরে যে অগ্রগতি হয়েছে, মানুষের মাথা পিছু আয় থেকে শুরু করে সামগ্রিক অর্থনৈতিক সাইজ, সে জায়গায় 2021 সালে আমরা মধ্যম আয়ের দেশে, 2041 সালে আমরা উন্নত দেশে যাব। অর্থাৎ বাংলাদেশে অর্থনৈতিকভাবে কিন্তু এখন একেবারে দরিদ্র পীড়িত কোনো দেশ না, কিন্তু সে জায়গায় কিন্তু আমাদের এই নিরাপত্তাগুলো নিশ্চিত না হলে আমাদের এই অর্থনৈতিক অর্জনকে আমরা ধরে রাখতে পারবো না। ফলে যারাই সমালোচকরা বলেন যে আমরা কথা বললে পরে আমাদের প্রেস্টিজ নষ্ট হচ্ছে, আমি তাদের সাথে মোটেই একমত না। আমি এইটুকু নিশ্চিত করে বলতে চাই, আমরা সকলেই বিদেশে গিয়েছি, এখনো যাই।
আমাদের নেতারা যান, মন্ত্রীরা যান, তারা আমার পাশের দেশ কলকাতা ঘুরে এসে বিমানবন্দর দেখে এসে আপনাদের কি লজ্জা হয় না যে আমার ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের মান কি পরিমাণ, আমার সার্ভিস কি পরিমাণ, আমার রানওয়েটা কি পরিমাণ, সেখান থেকে বেরিয়ে আমার রাজপথে কি পরিমাণ পরিস্থিতি। যানজট। আমি মনে করি আমাদের এই নিরাপত্তা উদ্বেগজনক, এবং উদ্বেগজনক এই কারণে আমরা, এটা আমাদের একটা জাতীয় সমস্যা, আমি এই সুবাদে বলতেই চাই, আমাদের যার যেখানে দায়িত্বপ্রাপ্ত কাজ আমরা সেই কাজটা বাদ দিয়ে অন্য সব কাজ নিয়ে ব্যস্ত আচ্ছা, থাকি। এটা সিকিউরিটি ফলে- এনশিওর করা তো অনেক বড় ব্যাপার। বিমানবন্দরে মশা নিধনই তো হচ্ছে না। এইটা খুব ভালো কথা। মশার চেয়ে সিকিউরিটি মশার অনেক cigarette বেশি খাওয়া। ইম্পর্টেন্ট। মশা ধরেন ঢুকে গেলে আপনার বিপদ হবে না, কিন্তু পিস্তল ঢুকে গেলে, বোমা ঢুকে গেলে সমস্যা হয়। আমি আপনাকে এইটুকু বলবো, টু মেক ইট সিরিয়াস, যে আমাদের এখন একেবারে সময় পেরিয়ে গেছে এই ব্যাপারে চূড়ান্ত অ্যাটেনশন দেবার। কারণ এই এয়ারপোর্ট দিয়ে আমাদের এই যে অগ্রগতির যে বড় বড় পরিকল্পনা, বিদেশিরা আসে যায়, আমরা আসি যাই, আমাদের রেমিটেন্স বড় যেটা সোর্স, এদের সকলের সুবিধার জন্য আমরা যদি না করি, আপনাকে দুইটা এক্সাম্পল বলে আমি শেষ করব। আমাদের মানুষের আসা যাওয়া তো বাদই দেন, এয়ারপোর্টে আপনি অর্থ করিয়ে দিলে পরে আপনি মানে ওই যে আপনি কদিন আগে মাস 6 আগে একটা রিপোর্ট এসেছিল জানেন, কিছু প্রাণী চলে এসেছিল, উটের মতো কিছু প্রাণী কিন্তু এনে দিনাজপুরে না কোথায় চাষ হচ্ছিল, এবং সবগুলো কিন্তু এয়ারপোর্ট দিয়ে এসছে। এয়ারপোর্ট দিয়ে এখন পর্যন্ত আমাদের যেগুলো আমরা যারা আমাদের টেলিভিশন একটা এক্সাম্পল বলি, অনেক যন্ত্রপাতি আমরা আনি তাড়াতাড়ি আসবার জন্য এয়ার কার্গোতে, সেটা এসে রানওয়েতে এমনভাবে পড়ে থাকে যেটা আপনি শিপে আনলে পরে তার চেয়ে অনেক কম সময়ে অনেক নিরাপদে আসতে কম পারে। খরচে চলে আসতে এই যে আমাদের বাণিজ্যিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমাদের নিরাপত্তা ক্ষতিগ্রস্ত। সবশেষ বলবো এইটুকুই, আমাদের এয়ারপোর্টটা আপনি জানেন যে লন্ডনের সাথে আমাদের যে এক ধরনের বাণিজ্যিক চুক্তির কারণে এটা কিন্তু এরা আমাদের ব্যবহার করা বন্ধ করে দিচ্ছিল। এই জায়গায় আমরা অনেকগুলো আমরা দ্বিতীয় গ্রেড থেকে প্রথম গ্রেডে যাবার পথে আমরা হাঁটছিলাম, সেই সময় এই ধরনের ঘটনা অত্যন্ত লজ্জাজনক। আমি মনে করি এটাকে টপ প্রায়োরিটি দিয়ে এখনই যদি নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করা না যায়, তাহলে আমরা ভবিষ্যতে আরও শঙ্কার মধ্যে পড়তে পারি। জি স্যার, আপনি কিছু বলবেন এই বিষয়ে? দায়বদ্ধতাহীন যখন শাসন ব্যবস্থা চলে তখন কিন্তু কেউ তার দায়িত্ব সঠিকভাবে পালন করে না। জাহা আলম বিনা দোষে 3 বছর কারাদণ্ড ভোগ করলো, দুদক বলছে তাদের দায় নেই। তাহলে দায়টা কে নেবে? ওই যে আদালত তো কদিন আগেই বললো যে চকবাজারের ঘটনায় কাউকে দায়িত্ব নিতে হবে। কে দায়িত্ব নেবে? বাংলাদেশে কেউ দায়িত্ব নেয় না। ভারতে রেল দুর্ঘটনা হলো, রেল মন্ত্রী দুর্ঘটনা ঘটাননি, সঙ্গে সঙ্গে পদত্যাগ করেছে। এটাই গণতন্ত্রের নিয়ম। তো সেইখানে আমি যদি দেখি যে আমার বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিত হচ্ছে না, আমি একজন সামান্য নাগরিক, এরপর ঢাকা বিমানবন্দর ব্যবহার করবার সময় আমি কিন্তু যথেষ্ট শঙ্কিত থাকবো। তা কাজেই আবার এই আলোচনা করলে আবার নেতিবাচক হয়ে যায় কিনা সে নিয়ে আমাদের প্রশ্নের মুখে পড়তে হবে। এটা অবশ্যই নেতিবাচক প্রভাব হবে। আমি যখন শঙ্কিত হচ্ছি তখন বিদেশেরাও শঙ্কিত হবে, কিন্তু ইতিবাচক ফলটা হচ্ছে এই হবে যে সংশ্লিষ্ট প্রশাসন যথেষ্ট সতর্ক হবে। আমি এর সাথে একটা বাক্য খালি যোগ করি, দেখেন বিমান বাংলাদেশের একটা জনপ্রিয় এয়ারলাইন্স ছিল, আমরা নিরাপত্তা এবং অনিয়মের কারণে বিমান ব্যবহার করা বাদ দিয়েছি। এখন আমাদের চয়েস থাকলে অনেকে বিমান বন্দর ব্যবহার করা বাদ দিয়ে দিত। এইটা কিন্তু আমাদের জন্য শঙ্কার। আরেকটা খালি বাক্য বলবো যে আমাদের পৃথিবীর অনেক দেশেই কিন্তু ভিভিআইপি টার্মিনাল একটা থাকে যেখানে প্রধানমন্ত্রী আসা যাওয়া করেন, কিন্তু ভিআইপি টার্মিনালের নামে জয়েন্ট সেক্রেটারি থেকে আমরা সকল কিছু ইম্পর্টেন্ট লোক যেখানে যাই তার সাথে আড়দালে 4-5 জন যায়, গিয়ে আমার ব্যক্তিগত নাগরিক হিসেবে, সাংবাদিক হিসেবে বক্তব্য হচ্ছে আমাদের রেগুলার টার্মিনালটা মান উন্নত করেন, সেখানে নানান রকম বিভেদ করে এইটাকে একটা নিরাপত্তাহীন করে আরেক অংশবিশেষ নিরাপদ করলে পুরাটা নিরাপদ হবে না। রাইট। আমি একটা অন্য কথা, ওবায়দুল কাদেরের আমি আশা করছি উনি সুস্থ হয়ে ফিরে আসবেন। একটা প্রশ্ন থেকে যায় যে অপারেশন বাংলাদেশে প্রতি সপ্তাহে কয়েক ডজন হয়, তার জন্য বিদেশ যাওয়ার প্রয়োজনীয়তা ছিল কিনা, কয়েক কোটি টাকা এই প্রশ্নে আমরা আলোচনা না করলে সংকটটা উনার মুক্তি চাচ্ছি, উনি সুস্থ হয়ে ফিরে আসে কামনা করছি। উনি মুক্ত আছেন, সুস্থ হয়ে ফিরে। আমি একটা কথা করতে চাই, এখানে এই হার্টের রোগের প্রধান চিকিৎসা হলো মরফিন ইনজেকশন। আপনারা খোঁজ নিয়ে দেখবেন সব হাসপাতালে মরফিন নেই। আজকে বার্ন ইউনিটে
যে ব্যথায় আপনি কাঁদতে থাকেন, তাহলে 1 নম্বর চিকিৎসা হলো একটা মরফিন ইনজেকশন। আমার মাননীয় প্রধানমন্ত্রীর কাছেই কোটি টাকা খরচ না করে এই হাসপাতালগুলিতে মরফিন নিশ্চিত করেন যেন মরফিন। আর দ্বিতীয় কথাটা হলো, আজকে আমরা সৌভাগ্যবান, সকালে ওবায়দুল কাদের হয়েছিল রাস্তায়, এই যে সৈয়দ আনোয়ার হোসেন বললেন, এই জন্য এই উপলক্ষ করে আজকে ওবায়দুল কাদেরের নিয়েই আমরা একটা বাস আর অ্যাম্বুলেন্স ল্যান্ড করেন। অ্যাম্বুলেন্স ল্যান্ড করলে ওটাতে কেবল বাস আর অ্যাম্বুলেন্স চলাচল করবে, তাতে দ্রুত এই বড় কঠিন রুগীরা হাসপাতালে পৌঁছতে পারবে। একটা প্রশ্ন আপনার কাছে আছে, সেটি হচ্ছে যে আপনি চিকিৎসকদের কথা বলছিলেন যে আরও গ্রামে চিকিৎসক পাঠানোর বিষয়ে। ভেজাল মুক্ত খাদ্যের বিরুদ্ধে, মানে খাদ্য নিশ্চিত করার জন্য একটা অভিযান চলছে। প্রধানমন্ত্রী বলেছেন যে অভিযানটা অব্যাহত থাকবে। কয়েকদিন আগে দেখা গেল যে বেশ কিছু হাসপাতাল, খুব উন্নত মানের কিছু হাসপাতাল, নামই বলা যেতে পারে, কারণ খবর হয়েছে এটা কোনো ল্যাব এইড, অ্যাপোলো, এদের রেস্টুরেন্ট বা কিচেনের খাবারের প্রস্তুতি এবং ওখানকার মান নিয়ে জরিমানা করা হয়েছে। সামগ্রিকভাবে এই ভেজাল মুক্ত খাদ্য অভিযানটা কেমন আপনার কাছে মনে হয়, কতটা সিরিয়াসলি হচ্ছে? এটা অনেকটা আমাদের দুদুকের ডাক্তারের হাজিরা নেওয়ার মতো ব্যাপার। আপনি এইসব নিয়ে না, মৌলিক পরিবর্তনটা আনতে হবে। মৌলিক পরিবর্তনটা আনতে হবে হলো কি, আজকে যেমন কি সব কিছুকে পাবলিক, জনসাধারণকে জ্ঞাত করা। আজকে হাসপাতালে গেলে তার ইমার্জেন্সি চিকিৎসাটা আছে কিনা, এটা করা কিন্তু সহজ কাজ। খাদ্যে ভেজাল দিতে একটু সময় লাগবে, কিন্তু আপনি মূল কাজটা করেন। ওষুধের দাম কমান, মাননীয় প্রধানমন্ত্রী 1 সপ্তাহের মধ্যে বাংলাদেশে ওষুধের দাম অর্ধেক হয়ে যাবে। উনি 4 বছর যাবৎ যে কথাটা বলে এসছেন, ইউনিয়ন হেলথ সেন্টারে 2 জন ডাক্তার পাঠিয়ে দেন, তাহলে 50,000 লোক 24 ঘন্টা ডাক্তারের মুখ দেখতে পাবে, বিল্ডিংয়ে আলো জ্বলবে, এবং ডাক্তাররা, এই নবীন ডাক্তাররা অনেক শিখবে, তার দেশকে ভালোবাসবে, দেশের প্রতি তার আকর্ষণ জন্মাবে। তা না হলে এই কেন্দ্রিকতা ঢাকাতে রেখে 18.5 কোটি লোকের নতুন চিকিৎসা যে হবে না। স্বাস্থ্যমন্ত্রী বা ওনার মন্ত্রণালয়, ওনাদের তো যথেষ্ট প্রতিশ্রুতি দেখা যাচ্ছে ওনাদের তৎপরতায়। আমাদের হচ্ছে কি পুরো ব্যবস্থাপনাটার মধ্যে এত অসততা, এত দুর্নীতি, এত অনিয়ম, 1জন বা 2জন ব্যক্তি চাইলেই পুরোটা পাল্টে দেওয়া সম্ভব বলে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না। সেই ক্ষেত্রে আমরা কেবলমাত্র মন্ত্রীর উপরে বা একজন পরিচালকের উপরে দায়িত্ব দিলে হবে না, আমাদের নাগরিকদেরও কিন্তু এক ধরনের সচেতনতার দায়িত্ব আছে। কারণ আমরা কি করি, আমরা চাই আমার পরিচিত একজনকেও ডিজি থাকলে তার মাধ্যমে দিয়ে সকলকে ডিঙিয়ে আমি আগে গিয়ে আমার চিকিৎসাটা নেব, পারলে বিনা পয়সা ঔষধটা আনবো। এই জায়গায় আমি মনে করি রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে সিস্টেমটাকে চালু করা আগে, যে এটা সকলের জন্য সমান। এই যে আমি আইপি ভিআইপি এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসা, আইপি ভিআইপি থেকে সরিয়ে এসে আমরা সকলের জন্য মৌলিক যে বিষয়গুলো, আমার শিক্ষা, স্বাস্থ্য, আমার চিকিৎসা, আমার বাসস্থান, এইগুলোর ক্ষেত্রে হচ্ছে যার যার মানে যোগ্যতা অনুযায়ী হবে। সেখানে যদি আমি বলি যে ন্যূনতম যে চিকিৎসা, যেটা উনি বললেন যে আমাকে এখানে কিন্তু হেলথ কমপ্লেক্স যেগুলো প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি ছিল, সেখানে চিকিৎসক দেওয়া, সেখানে ঔষধটা পাওয়া যায় কিনা। আপনি যেটা বললেন প্রশ্নের সাথে এটাও বলি, নামি দামি হাসপাতালে যে ক্লিনিকগুলো, সেখানে মেয়াদ উত্তীর্ণ ঔষধ, উনি ঔষধের দাম কমাতে বললেন, ভাই দাম দিয়ে তো আমি সঠিক ঔষধটা পাচ্ছি না নাগরিক হিসাবে, সেই ব্যাপারে আপনারা কথা বলেন। ব্যাপারটা হলো কি, যত বেশি দাম হবে লাভটা তত বেশি, লোভটা তত বেশি। সেই জন্য 3টা কাজ করতে হবে। একটা কথা হলো যে প্রেসক্রিপশন অডিট বলে একটা জিনিস আছে, ডাক্তাররা অপ্রয়োজনীয় ওষুধ, ডায়াগনস্টিক টেস্ট লিখছেন কিনা। মারা গেলে কোনো হাসপাতালে, বাড়িতে না, মারা গেলে প্রত্যেকটা করোনার স্কোর আছে, তার ফাইলটা পরীক্ষা করে দেখে যথাযথ। তৃতীয় কাজটা হলো সরকার বহু যন্ত্রপাতি আনছেন, কিন্তু ওখানে ডাক্তার যাবে না যদি সিস্টেমটা না বদলানো হয়। ডাক্তারের উপস্থিতি করার জন্য বিকেন্দ্রীকরণ, যেটা বঙ্গবন্ধু করার চেষ্টা করেছিলেন, আমি সেই জন্যই 7ই মার্চের কথা বলছেন, উনি প্রত্যেকটা জেলাকে স্বয়ংসম্পূর্ণ করার চেষ্টা ছিল। সেই কথা আপনারা কেউ আনছেন না। তাহলে কি হতো, তাকে ক্ষমতা দিতে হবে যে জেলাকে, আজকে যদি জেলা স্বাস্থ্য কর্তৃপক্ষ হতো, জেলা স্বাস্থ্য কর্তৃপক্ষ হলে তারা সরাসরি নিয়োগ দিত, ঢাকার ডিজি সাহেব না। আমি চাকরি করব, আমাকে বরিশাল যে আমি যদি যাই তখন থাকতে বাধ্য হব, আমি তখন থাকবো। প্রধানমন্ত্রী বলেছেন প্রত্যেকটা গ্রামকে শহরে পরিণত করতে, সেটা করা, কিন্তু ওইটা হলো কি, ওনার একটা প্রশাসনের বিকেন্দ্রীকরণটাও জরুরি। সেই জন্য বলছি, ওই যে খণ্ডিত, আমরা শেখ মুজিবকে দেখছি, প্রধানমন্ত্রীকেও আমরা এখন খণ্ডিত করার চেষ্টা করছি। তাই ওনার প্রতি আবেদন, প্লিজ আপনি যে কথাগুলো ওই 3টাতে স্টিক করেন, গ্রাম করার আগে দিয়ে এই 3টা করেন,
দেশ অনেক বেশি উপকৃত হবে। ধন্যবাদ। আজকে আর স্যার সময় নেই। প্রফেসর সৈয়দ আনোয়ার হোসেন ধন্যবাদ জানাচ্ছি আসার জন্য। ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী, জনাব মঞ্জুর ইসলাম। প্রিয় দর্শক, আজকের এই সময় এখানে শেষ করছি। ভালো থাকবেন, দেখা হবে আবারও পরের অনুষ্ঠানে। এই অনুষ্ঠানটি আপনারা অনলাইনে দেখতে পারেন, ভিজিট করুন www.ntv.com। এছাড়া ইউটিউব ভেরিফাইড ফেসবুক পেজে আমাদের জনপ্রিয় অনুষ্ঠান এবং খবরের আপডেটও জেনে নিতে পারেন। ভালো থাকবেন সবাই। এটা কয়টায় দেখাবেন?